বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সাহা অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজ আমি শুরু করছি আজকে আমার পরবর্তী ভিডিও। এখানে দেখো, বাংলা অনার্সের সাজেশান নিয়ে এসেছি আজকে পঞ্চম সেমিস্টারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের। যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছো তারা কিন্তু এটা ভালো করে দেখো। পঞ্চম সেমিস্টারে আজকের CC12 পেপারে সম্পূর্ণ সাজেশানটা নিয়ে এসেছি, যা তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এবং যদি কারোর কোনো উত্তরপত্রের প্রয়োজন হয়, অনেকেই আমাকে লিখেছে যে তোমাদের উত্তরপত্রের প্রয়োজন আছে, তারা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। সেখানে PDF আকারে সমস্ত কিছু পেয়ে যাবে। আর টেলিগ্রাম চ্যানেলটির নামও এই একই নামে রয়েছে, এই নামেই টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে। সুতরাং তোমরা কিন্তু জয়েন হয়ে যাও। সেখানে দেখবে, তোমরা স্ক্রল করে দেখবে অনেক ভিডিও দেওয়া রয়েছে, অনেক উত্তরপত্র দেওয়া রয়েছে, PDF আকারে বইয়ের লিঙ্ক দেওয়া রয়েছে। বিভিন্ন যে সমস্ত তোমাদের আজকে যেটা পড়াবো, আজকে যেটা দেওয়া হবে সাজেশান, তার নোটস থেকে শুরু করে তোমাদের বই টেক্সট বুক, সেই টেক্সট বুকগুলো দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নাও। চলো আজকে শুরু করি। আজকের যে প্রথম যেটা আছে, প্রথম মডিউলের দুটো আছে, নাটক আছে। একটা হচ্ছে প্রহসন, বুড়ো শালিকের ঘাড়েরও, আর একটা আছে মুক্তধারা নাটক। এই দুটো নাটকের PDF কিন্তু দেওয়া হয়ে গেছে। এর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আমার সংক্ষিপ্ত ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তোমরা সেই ভিডিওগুলো দেখো, সেগুলো কিন্তু তোমাদের উপকার আসবে। সংক্ষিপ্ত প্রশ্ন শুধুমাত্র দেওয়া রয়েছে। দেখো, এখানে আমি কটা প্রশ্ন রেখেছি, সেই প্রশ্নগুলো একটু ভালো করে বুঝে নেবে। বুঝে না নিলে সমস্যা, একটু বুঝবে ভালো করে, শুধুমাত্র দেখলে হবে না, বুঝতে হবে। পুরো ভিডিওটা ভালো করে দেখবে, অনেক কিছু বলবো, সেগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। প্রথম যে প্রশ্ন আছে, বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনটির পূর্ব নাম ছিল ভগ্ন শিব মন্দির। এই পূর্ববর্তী ও পরিবর্তিত নামের মধ্যে কোনটি ব্যঞ্জনাধর্মী বলে তোমার মনে হয়? যুক্তিসহ প্রমাণ দাও। তাহলে পূর্ববর্তী নাম ও পরিবর্তিত নামের মধ্যে কোনটি ব্যঞ্জনাধর্মী বলে মনে হয়, সেটা যুক্তিসহ কিন্তু প্রমাণ দিতে বলা হয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু এবছর কিন্তু আসার সম্ভাবনা সবথেকে বেশি। অর্থাৎ বলতেই পারি যে বুড়ো শালিকের ঘাড়েরও নামকরণের পরিবর্তনের কারণ কী, বা নামকরণ সম্পর্কে আলোচনা করো, এই ধরনের প্রশ্ন কিন্তু থাকতেই পারে, আর থাকবে। একটা কমন প্রশ্ন এটি। দ্বিতীয় হচ্ছে একটা চরিত্রধর্মী প্রশ্ন আসবে। তার আগে একটা বলে দিই, এই একটা প্রশ্ন আছে, বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনে তৎকালীন সমাজ জীবনের যে ছাপ ফুটে উঠেছে তার পরিচয় দাও। তার পরবর্তী প্রশ্ন দেখো, ফতেমা বিবির চরিত্র। ঠিক আছে, ফতেমা চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ। যদি এটি 10 নম্বরে না আসে, 5 নম্বরেরও প্রশ্ন হিসেবে আসতে পারে। ঠিক আছে, তারপরে দেখো হানিফ গাজীর চরিত্র। হানিফ গাজীর চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ, এটিও স্টার প্রশ্ন, এটি বড় প্রশ্ন হিসেবে আসতে পারে, আবার 5 নম্বরেরও হয়ে আসতে পারে। তারপরে দেখো তার পরবর্তী প্রশ্ন যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও সংলাপ। এগুলো 10 নম্বরেরও আসতে পারে, 5 নম্বরের হিসেবে আসতে পারে। খুব ভালো করে রাখবে। আর এই প্রশ্নটা কিন্তু আসার চান্স সব থেকে বেশি। হ্যাঁ, যে কোনো দুটোর মধ্যে একটা। প্রথম যে প্রশ্নটা বললাম নামকরণ, আর এটা হচ্ছে প্রহসন হিসেবে মাইকেল মধুসূদন দত্ত রচিত বুড়ো শালিকের ঘাড়েরও এর সার্থকতা বিচার করে। এই দুটো প্রশ্ন কিন্তু খুব ভালো করে দেখে রাখবে। তারপরে 5 নম্বরের প্রশ্ন কিন্তু এর মধ্যে থেকেই আসতে পারে, কিংবা লাইন তুলে প্রশ্ন হতে পারে। তাই নাটকটি ভালো করে পড়তে হবে। আর নাটকটি পড়ার জন্য, নাটকের যদি নিজেদের কাছে না থাকে, তোমরা কিন্তু তোমাদের কলেজ থেকে তুলে পড়তে, লাইব্রেরি থেকে তুলে পড়তে পারো, কিংবা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে PDF আকারে কিন্তু দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। সরাসরি ডাউনলোড হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তোমরা ডাউনলোড করতে পারো, PDF আকারে ডাউনলোড করে নিতে পারবে। আমি সেটা দিয়ে দিয়েছি, তোমরা সেটা স্ক্রল করে দেখে নিও। তোমরা সেখানে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখান থেকে পেয়ে যাবে। এবং উত্তরপত্রগুলো আমি আপলোড করব, ধাপে ধাপে আপলোড করব, তোমরা সঙ্গে থাকো। এবার দেখো মুক্তধারা নাটক। সুতরাং আমি এখান থেকে কিন্তু আমার একটি প্রশ্ন আসবে, বুড়ো শালিকের ঘাড়েরও থেকে একটা বড় প্রশ্ন, একটা 5 নম্বরের প্রশ্ন আসবে। এবার দেখো নাটক, মুক্তধারা নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা নাটক থেকে। এখান থেকে কিন্তু আমি যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে নামকরণ যথাযথ হয়েছে কিনা আলোচনা করো। অর্থাৎ প্রায়শ্চিত্ত হতে পদ হতে মুক্তধারার নামকরণের বিবর্তন দেখিয়ে, হ্যাঁ, নাটকের নামকরণ কৌশল আলোচনা করে। অর্থাৎ নামকরণ কিন্তু দুটো নাটক যে দুটো নাটক বললাম, দুটো নাটক থেকে একটা কিন্তু কমন আসবে। সুতরাং একটা নামকরণ কিন্তু পরীক্ষা আসবে, তাই নামকরণ দুটো কিন্তু খুব ভালো করে রাখবে। এবার দেখো, মুক্তধারা নাটকে
সাংকেতিক নাটক বলা যায় কিনা যুক্তিসহ আলোচনা করো। এটি 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা সবথেকে বেশি। পরবর্তী হচ্ছে যন্ত্রী হচ্ছে বিভূতি, মন্ত্রী হচ্ছে ধনঞ্জয়, আর মানুষ আছে অভিজিৎ। মুক্তধারা প্রসঙ্গে রবীন্দ্রনাথের বক্তব্য আলোচনা করো। তারপরে 4 নম্বর প্রশ্ন আছে মুক্তধারা নাটকের জনতা চরিত্রের প্রয়োজনীয়তা আলোচনা করো বা ব্যাখ্যা করো। এটা 5 নম্বর প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। মুক্তধারা নাটকে বিভূতি চরিত্র, এটাও 5 নম্বরের আসার সম্ভাবনা বেশি আছে। তারপরে দেখো পরবর্তী যে প্রশ্ন আছে, একদিকে একটা অভ্রভেদী লৌহযন্ত্রের মাথা, অন্যদিকে ভৈরব মন্দিরের চূড়ার ত্রিশূল, দুটি প্রতীক নাটকে মূল তত্ত্বরূপে প্রতিভাত হয়েছে, ব্যাখ্যা করো। এই কটা প্রশ্ন 6টা প্রশ্ন আছে, তার মধ্যে 5 নম্বরেও আসতে পারে। আবার অনেক সময় দেখা যায় লাইন তুলেও প্রশ্ন হতে পারে 5 নম্বরে, তাই কোনো সাজেস্টিভ হয় না, এগুলো লাইন তুলে প্রশ্ন হবে। তাই অবশ্যই নাটকটা ভালো করে পড়া থাকতে হবে। এখন অনেক সময় আছে, তোমার নাটকগুলো ভালো করে পড়ে নাও। আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও, সেখান থেকে কিন্তু সমস্ত নাটক দেওয়া রয়েছে, সেখান থেকে নাটকগুলো তোমরা পড়তে পারবে, পিডিএফ আকারে পড়তে পারবে। তারপর দেখো নাটকটি ভালো করে পড়ার দরকার আছে। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন শুধুমাত্র 5 নম্বরের প্রশ্নের জন্য নয়, লাইন তুলে প্রশ্ন তা নয়, সংক্ষিপ্ত প্রশ্নের জন্যও তোমাদের উপকারে আসবে সমস্ত কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। আর বলে দিই বন্ধুদের, যদি সংক্ষিপ্ত প্রশ্ন যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সংক্ষিপ্ত প্রশ্নের একটা ভিডিওগুলো দেওয়ার পরপর সাজিয়ে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু পেয়ে যাবে। প্রত্যেকটা ক্লিক করলে ভিডিওগুলো স্টার্ট হয়ে যাবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে বা খাতায় লিখে নিতে পারবে সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা। কারাগার নাটকে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে, মুক্তধারা নাটকে দেওয়া আছে, বুড়োশালীর ঘাড় দেওয়া রয়েছে, পরপর দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। এবারে দেখো মডিউল 2 হচ্ছে কারাগার নাটক থেকে প্রথম আমরা কারাগার নাটক পাবো, তারপর আমরা আসবো টিনের তলোয়ার নাটক। দুটো নাটক থেকে দুটো প্রশ্ন আসবে, এটা কিন্তু মাথায় রাখবে, দুটো নাটক থেকে দুটো প্রশ্ন আসবে, একটা করে করতে হবে, একটা 5 নম্বর আসবে, একটা 10 নম্বর আসবে। তা কারাগার নাটকের প্রথম হচ্ছে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে নামকরণের সার্থকতা বিচার করো। তারপরে কারাগার নাটকে চন্দনা চরিত্র, এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখবে, চন্দনা চরিত্র এটা কিন্তু বড় প্রশ্ন হিসেবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তারপর হচ্ছে নাটকের নায়ক বিচার, যেগুলো দেওয়া হয়েছে। তারপরে দেখো মন্মথ রায়ের নাটকে নারী চরিত্র উজ্জ্বলতর, কারাগার নাটকে অবলম্বন এই উক্তির সত্যতা বিচার করো। তারপরে দেখো যেটা দিয়েছি, পৌরাণিক নাটক হিসাবে কারাগার নাটক কতটা যুক্তিযুক্ত আলোচনা করো। একাঙ্ক নাটক হিসাবে কারাগার নাটকের সার্থকতা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা কিন্তু ভালো করে দেখে রাখবে। এবারে দেখো 5 নম্বর প্রশ্ন কিন্তু লাইন তুলে প্রশ্ন হতে পারে বা নাটকটি ভালো করে পড়তে হবে। আবার বলছি, নাটকটি ভালো করে পড়ো, টেক্সটটা না পড়লে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে না। আর 5 নম্বর প্রশ্ন অনেক সময় কী হয়, লাইন তুলে প্রশ্ন দিতে পারে বা এই যে বড় প্রশ্নগুলো দেওয়া হচ্ছে এর মধ্যে থেকেই আসতে পারে। এবারে তো টিনের তলোয়ার নাটকে কিন্তু একদম চোখ বন্ধ করে কিন্তু বলে দেওয়া যায় যে এই ময়না চরিত্রটা পরীক্ষায় আসছে। টিনের তলোয়ার নাটকে ময়না চরিত্রটি কিন্তু পরীক্ষায় আসবে। আর প্রথম যেটা দেওয়া আছে সংলাপ, টিনের তলোয়ার নাটকের সংলাপ, এই সংলাপটা কিন্তু পরীক্ষা আসবে। এই দুটো কিন্তু ভালো করে রাখবে, তাহলে কিন্তু সব প্রশ্ন কমন পাবে। অবশ্যই কমন পেয়ে যাবে, ভালো করে দেখো এই দুটো প্রশ্ন। তারপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে এর অথবা দেওয়া হচ্ছে ময়না চরিত্র সৃজনে হচ্ছে উপদার্থের কৃতিত্ব রয়েছে, সেটা আলোচনা করো। আর হাঁসফোড়া, এটা 5 নম্বরের প্রশ্ন আসতে পারে, আবার 10 নম্বরে আসতে পারে। আমি বাংলার গ্যারিক উক্তির কার, মন্তব্যটি আলোচনা করব বা মন্তব্যের কারণ কি, এটাও 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। আর টিনের তলোয়ার নাটকে সমসাময়িক সময় ও সমাজ সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো, এটা 5 নম্বরে, 10 নম্বরে যেটা আসতে পারে। কিন্তু প্রথম দুটো প্রশ্ন কিন্তু করলে কিন্তু সব কমন পেয়ে যাবে। আর এটা দেখো 5 নম্বরের প্রশ্ন, লাইন তুলে প্রশ্ন হতে পারে, তাই অবশ্যই নাটকটি ভালো করে পড়তে হবে। আর নাটকটি পড়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে নাটকের পিডিএফ দেওয়া রয়েছে, সেখান থেকে নাটকটা ডাউনলোড করে নাও, করে তোমরা কিন্তু নাটকগুলো পড়তে পারবে। আর এই সমস্ত উত্তরগুলো যদি পেতে চাও তাহলে কিন্তু ওই টেলিগ্রামে যুক্ত থাকতে হবে, টেলিগ্রাম থেকেই আমি কিন্তু সব কিছু দিয়ে দেবো। এবং টেলিগ্রামে শুধুমাত্র এই প্রশ্নপত্র নয়, আমি বিভিন্ন এসএসসির জন্য আলোচনা করা হবে, সেখানে বিভিন্ন তথ্য দেওয়া হবে, প্রশ্ন দেওয়া চলছে ধাপে আরও প্রশ্ন দেওয়া হবে, সব কিছু দেওয়া হবে, এমনকি প্রাইমারি টেটেরও প্রশ্ন সব কিছু দেওয়া হবে। তাই তোমরা সেখানে থাকো, আশা করি উপকারে আসবে। এবারে দেখো আমরা নাটকের রঙ্গমঞ্চ পড়ব, ঠিক আছে। রঙ্গমঞ্চের ইতিহাস আমরা পড়ব 3য় মডিউলে, এখানে থেকে দুটো প্রশ্ন আসবে। সুতরাং দুটো প্রশ্ন কিন্তু একটা ভাগ আছে, একটা হচ্ছে নবনাট্য আন্দোলন বা নাট্য নিয়ন্ত্রণ বিল, এখান থেকে একটা প্রশ্ন আসবে, আর একটা আছে বিভিন্ন থিয়েটার থেকে একটা প্রশ্ন আসবে।
তাহলে প্রথম দেখে নিস নবীন বসুর শ্যামবাজার থিয়েটার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ভালো করে কিন্তু করে রাখবে, খুব ভালো করে, একটুখানি না খুব ভালো করে রাখবে, তোকে 5খানা স্টার দেওয়া রয়েছে। তারপর বাংলার রঙ্গমঞ্চ ইতিহাস বেলগাছিয়া নাট্যশালার অবদান, এটা অনেক সময় 5 নম্বরেও আসতে পারে, আবার 10 নম্বরেও আসতে পারে। আরেকটা আছে বাগবাজার থিয়েটার, ঠিক আছে, বাগবাজার অ্যামেচার থিয়েটারের প্রতিষ্ঠা, অভিনীত নাটক ও অভিনেতার সম্পর্কে এবং বাংলা নাট্যমঞ্চের ইতিহাসের গুরুত্ব আলোচনা করো। তারপরে দেখো 4 নম্বরের প্রশ্ন যেটা আছে, হ্যাঁ, বাংলা রঙ্গমঞ্চ ইতিহাসে ন্যাশনাল থিয়েটারের দ্বিতীয় পর্বের অবদান। তাহলে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দুটোই কিন্তু করে রাখতে হবে, কারণ এখান থেকে এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, গণনাট্য আন্দোলনের পরিপ্রেক্ষিত ও বৈশিষ্ট্য আলোচনা করো, এটা 5টা স্টার দেওয়া রয়েছে। সুতরাং একটা নাটক থেকে আছে, একটা গণনাট্য ধরন থেকে একটা প্রশ্ন আসে 5 নম্বরে, আবার 10 নম্বরেও একটা আসবে। এখানে 5 নম্বরে আমি কিছু আলাদা প্রশ্ন দিয়ে দিয়েছি, দেখো, নবনাট্য আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া বা নাট্য নিয়ন্ত্রণ বিল কি সংক্ষেপে আলোচনা করো, বেঙ্গলি থিয়েটার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, আর সংক্ষেপে আলোচনা করো ন্যাশনাল থিয়েটারের প্রথম পর্ব। সুতরাং ন্যাশনাল থিয়েটারের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দুটোই করতে হবে, আর গণনাট্য আন্দোলনের 5টি বৈশিষ্ট্য আলোচনা করো। এছাড়া রয়েছে কি, ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে লেখো। এই ছিল আজকের মোট 65 নম্বরের যে সাজেশান, সেই সাজেশানটা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা যখন দেখলে অবশ্যই লাইক শেয়ার করে দাও। তোমরা লাইক করতে চাও না, লাইক দাও না, এটা উৎসাহিত করতে আমাকে খুব ঠিক আছে উৎসাহিত করে না। তোমরা লাইক দিও একটা করে, শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সবাইকে দরকার, সবাই পেয়ে যাবে। ভালো থেকো, আর এখন থেকেই তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও, টেক্সট বিশেষ করে।